হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগে থাকছে এক রাত্রি দুদিনের মন্দারমণি ভ্রমণের সমস্ত তথ্য। যারা দীঘার কোলাহল পছন্দ করো না, কিন্তু ছুটির দিনগুলো একটু নিভৃতে নির্জনে কাটাতে চাও, তাদের জন্য মন্দারমণি কিন্তু বেস্ট ডেস্টিনেশন। মন্দারমণি শান্ত সমুদ্র সত্যিই অপূর্ব সুন্দর। আজকের ব্লগে থাকছে মন্দারমণিতে আমরা কোন হোটেলে ছিলাম, সেখানকার খাওয়া দাওয়া, মার্কেটের কতটা ডিস্টেন্স, সমস্ত রকম তথ্য। তাছাড়া পথে যেতে আমরা কোলাঘাটে কোথায় সকালে ব্রেকফাস্ট করেছিলাম, কতগুলো টোল পড়বে, টোলে কোথায় কত টাকা কাটবে, সমস্ত রকম ইনফরমেশন আজকের ব্লগে তোমাদেরকে আমি শেয়ার করব। মন্দারমণি বা দীঘা যেখানেই যাও না কেন, সবসময় যেন চেষ্টা করবে ভোরবেলা বেরিয়ে যাওয়ার, তাহলে দিনটাকে খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। তোমাদের তো প্রথমেই আমি বললাম যে যখনই মন্দারমণি বা দীঘা যেখানেই যাও না কেন, খুব সকাল সকাল বেরিয়ে পড়লে কিন্তু খুব ভাল লাগে, বাইরের ওয়েদারটাও খুব সুন্দর থাকে। আমরা 5টার দিকে বেরিয়ে গেছিলাম। তো এরপর আমরা এখান থেকে যেতে যেতে কোলাঘাটে ব্রেকফাস্ট করব। তার আগে কি কি টোল পড়ছে তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। এখানে আমরা বালি ব্রিজের উপর দিয়ে যাব, নিবেদিতা সেতু ধরে। তো এখানে সকালবেলা মা গঙ্গাকেও দেখা হয়ে গেল, এটা একটা ভালো অনুভূতি। তো এরপর আমরা এখান থেকে কিছুটা যাওয়ার পরে পড়বে আমাদের ফার্স্ট টোল, রাজচন্দ্রপুর টোল। এখানে 65 টাকা করে টোলের চার্জেস কাটবে। এরপর এখান থেকে আমরা বেরিয়ে যাব। এখানে রাস্তাঘাট যেহেতু খুবই সুন্দর, বুঝতেই পারছো এতটা হাইওয়ে, তো সেই জন্য এখানে গাড়ির স্পিডও থাকে অনেকটা বেশি। কিছুটা যাওয়ার পরেই চলে আসবে আমাদের নেক্সট টোল, জলাধুরাগুড়ি টোল। এখানে টোলে কস্টিং 135 টাকা। এখানটা একটু ভিড়টা খুব বেশি হয়, তাও সকালবেলার দিকে একটু কমই থাকে। তো এখানে টোল দেওয়ার পর আমরা বেরিয়ে যাব কোলাঘাটের দিকে। কোলাঘাটে আমরা সকালের ব্রেকফাস্ট করে নেব। বাইরের ওয়েদারটাও ছিল খুব সুন্দর। তো দেখতে পাচ্ছ এই যে কোলাঘাট ব্রিজ, দারুণ লাগে গাড়ি থেকে কোলাঘাট ব্রিজ দেখতে। আজকে ট্রিপটা আমরা গাড়িতে করেছি, তোমরা চাইলে বাসেও যেতে পারো। বাসে গেলে তোমাদেরকে কোথায় নামতে হবে আমি সমস্ত রকম ইনফরমেশন শেয়ার করে দেবো। আর যদি তোমরা ট্রেনে যাও, সেক্ষেত্রে তোমাদের নিউ দীঘা স্টেশনে নেমে ওখান থেকে তোমাদের গাড়ি করে মন্দারমণি আসতে হবে। তো দেখো কোলাঘাটের এই ফ্লেভার অফ কোলাঘাটে আমরা চলে এসেছিলাম সকালে ব্রেকফাস্ট করতে। আমি যতবারই এই দিকে আসি, আমি এই দোকানটাতেই আসি। আমি যতবারই এই দিকে আসি ততবারই আমি এই রেস্টুরেন্টটাতে আসি। আমার ভীষণ ভালো লাগে এখানকার খাবার দাবারগুলো। তো চলো তোমাদের আমি ভিতরটাও ঘুরিয়ে দেখাই কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো। এখানে আমরা সকালবেলা অর্ডার করেছিলাম পুরি, সবজি আর আলু পরোটা। একটু টাইম লেগেছিল, কারণ যেহেতু এরা সমস্ত কিছু বানিয়ে দেবে সেই জন্য। আর প্রাইসও ছিল একদম রিজনেবল। তো এখানে লুচির জন্য নিয়েছিল ওরা 70 টাকা, আর আলু পরোটাও 70 টাকা। তো পেট ভরে যাওয়ার জন্য যথেষ্ট। আর নিয়ে নিয়েছিলাম আমরা চা ছিল 20 টাকা করে, যেটা একদমই নর্মাল প্রাইস। এখান থেকে খাবার খেয়ে আমরা বেরিয়ে যাব আমাদের নেক্সট টোল, যেটা হলো সোনাপেটিয়া টোল। এই টোলের পর আর কোনো টোল পড়বে না। এই 3টে টোলই দীঘা বা মন্দারমণি যেতে গেলে পড়বে। এখানে টোলের কস্টিং 115 টাকা। দীঘা বা মন্দারমণি যেখানেই যাও না কেন, সেখানে সবসময় আগের থেকে হোটেলটা বুকিং করে যাওয়া সব থেকে বেটার, বিশেষ করে পিক টাইমে।
তো মন্দারমণিতে যেহেতু আমরা যেদিন গেছিলাম সেটা পুরো যেহেতু ঈদের ছুটি ছিল, সেহেতু হোটেলের খুব ক্রাইসিস ছিল, তাও আমরা বুক করে গেছিলাম। আগে থেকে বুক করা থাকলে একটাই সুবিধা হয়, রুমটা মনের মতো পাওয়া যায়। তোমাদের সাথে আমি সমস্ত রকম ইনফরমেশন শেয়ার করব, রুমটা কীরকম ছিল, সুইমিং পুল ওখানে আছে, সমস্ত কিছু শেয়ার করব। এই দেখো এখানে আরেকটা টোল তৈরি হচ্ছিল, ওটা গত 3 বছর ধরে দেখছি টোলটা তৈরি হচ্ছে, মনে হয় না ভবিষ্যতে টোলটা তৈরি হবে বলে। এর কাজ টোটালি গত 3 বছর ধরে দেখছি বন্ধ হয়ে রয়েছে। এখান থেকে বেরিয়ে আমরা কাথি থেকে সোজা বেরিয়ে যাব চাউলখোলার দিকে। মন্দারমণি যেতে গেলে তোমাদের চাউলখোলা স্টপেজেই নামতে হবে বাসে গেলে, সেখান থেকে তোমরা গাড়ি পেয়ে যাবে চাউলখোলা থেকে রিসর্টে যাওয়ার জন্য। এখান থেকে আমরা ঢুকে গেলাম চাউলখোলা থেকে। চারিদিকে দৃশ্যটা অসাধারণ সুন্দর। আমরা মেরিন ড্রাইভ ধরেই যাচ্ছি। এখান থেকে তোমরা যদি চাও দীঘা যাবে, তো এখান থেকে শর্টকাটেও তোমরা দীঘাও চলে যেতে পারো। মন্দারমণি গেলে সবসময় চেষ্টা করবে ফুডিং লজিং দুটোই নিতে। শুধুমাত্র লজিং নিলে কিন্তু লস, কারণ ওখানে আলাদা করে দীঘার মতো কিন্তু বাইরে অত দোকানপাট নেই খাবার দাবারের জন্য, খেতে হবে সেই হোটেল থেকে। কিন্তু যদি তোমরা আলাকারে নাও, আলাদা আলাদাভাবে নিতে চাও, তাহলে সেক্ষেত্রে কস্টিং অনেক বেশি পড়ে। কিন্তু তোমরা যদি একবারে প্যাকেজ নাও, সেক্ষেত্রে কস্টিং অনেকটা কম পড়ে। তো আমরা যে হোটেলটায় ছিলাম সেখানে আমাদের কস্টিং পড়েছিল পার হেড 1400 টাকা করে। 4 বেলার খাওয়া দাওয়া এর মধ্যে ইনক্লুড ছিল। এগুলো একদমই নতুন হয়েছে মেরিন ড্রাইভের এই রোডটা। এখান থেকে সমুদ্রকে কতটা সুন্দর দেখা যাচ্ছে কাছ থেকে। আগে মন্দারমণি যাওয়ার পথ এতটা সুন্দর ছিল না, বর্তমানে যতটা সুন্দর হয়েছে। চারিদিকে শুধু হোটেলের অ্যাড, এত সুন্দর লাগছে রাস্তাটা, তার মধ্যে ব্রিজগুলো এত সুন্দর। তো দেখো আমরা আমাদের হোটেলে চলে এসেছি। আমরা ছিলাম মনীষ গ্রুপ অফ হোটেলের এখানে সি স্যান্ডে। এটা প্রথমেই বলি, এটা মনীষ গ্রুপের লিজ নেওয়া হোটেল। এদের লিজ এই আগস্ট মাসেই শেষ হয়ে যাচ্ছে। এরা সামনেই একটা নতুন হোটেল করছে, নিজস্ব এদের বিল্ডিং। তো দারুণ কনস্ট্রাকশন। মনীষ গ্রুপের যদি কোনো হোটেলে তোমরা থেকে থাকো, দীঘাতেও আছে, দার্জিলিংয়েও আছে এদের নিজস্ব হোটেল, এদের সার্ভিস দারুণ। তো চলো তোমাদের আমি ফার্স্ট দেখাই এখানকার যে খাবার জায়গাটা। দেখো কতটা সুন্দর, আর পুরোটা পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক। আমার নিজস্ব খুব ভালো লেগেছে। যদি তোমরা প্যাকেজে যাও, তোমাদের যাওয়া মাত্রই একটা করে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হবে। আর এখানে দেখো সুইমিং পুলটা। সুইমিং পুলে নামার জন্য তোমরা চাইলে বাড়ি থেকে ড্রেস নিয়ে আসতে পারো। যদি না এনে থাকো, তোমরা এখান থেকেও ভাড়া নিয়ে নিতে পারো। সেক্ষেত্রে তোমরা ম্যানেজারের সাথে কথা বলে নিতে পারো। কস্টিং এমন কিছু বেশি না। তো চলো রুমটা তোমাদের দেখাই। আমরা এখানে 4 জনের থাকার রুম নিয়েছিলাম। তো 2টো বেড দেওয়া রয়েছে, একটা আলমারি আর একটা টিভি রয়েছে।
আমরা উপরের দিকে রুমগুলো পাইনি, আমরা একদম একতলার রুমেই ছিলাম, কারণ আমাদের বুক করতে অনেকটা লেট হয়ে গেছিলো। চলো বাথরুমটাও দেখিয়ে দিই তোমাদের। বাথরুমটাও একদম ঠিকঠাক ছিল, একটা গিজারও ছিল। তো সত্যি বলছি খুব ভালো লেগেছে আমার এই হোটেলটাতে থেকে, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমরা চাইলে এখান থেকে বুক করতে পারো। তো আমরা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়েই চলে গেছিলাম মানে দুপুরের লাঞ্চটা করতে। তো লাঞ্চে আমাদের প্যাকেজে কি কি ছিল আমি তোমাদের বলে দিচ্ছি। ভাত ছিল, মাছ, এখানে কাতলা মাছ ছিল, ডাল ছিল, ফুলকপি আলুর তরকারি ছিল। ফুলকপি আলুর তরকারিটা খেতে সত্যি দারুণ ছিল। আর দেখো স্যালাডটাকে কত সুন্দরভাবে সাজিয়ে দেওয়া ছিল। হ্যাঁ, একটা জিনিস, এখানে কিন্তু ডালের সাথে কোনো ভাজা ছিল না। হ্যাঁ, পাঁপড় ভাজাটা দিয়েছিল, বাট সেটা ডালের সাথে খাওয়ার জন্যই হয়তো দিয়েছিল, অনেকটা লেটে দিয়েছিল পাঁপড় ভাজাটা। তো যাই হোক, প্রতিটা খাবার ছিল দারুণ খেতে। তো এরপরই আমরা বিকালবেলা বেরিয়ে গেছিলাম একটু মানে বাইরের বিচটা দেখার জন্য। তো চলো তোমাদের দেখো বিচটা দেখাচ্ছি। এই যে হোটেলের জায়গাটা, এখান থেকেই রয়েছে বিচে যাওয়ার রাস্তা। তো দেখতেই পাচ্ছ দূরে বিচ দেখা যাচ্ছে। মন্দারমণির শান্ত সমুদ্রেই কিন্তু সব থেকে বড় আকর্ষণ। এখানে এত ভিড়ও নেই, যেটা দীঘায় গেলে প্রচণ্ড লোকজনের ভিড় থাকে। এখন তো আরও বিশেষ করে জগন্নাথ মন্দির হওয়ার পর ভিড় প্রচণ্ড বেড়ে গেছে। সেই হিসাবে মন্দারমণি সত্যি খুব ভালো লেগেছে। আমি প্রথমবার মন্দারমণিতে আসলাম, আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি সত্যি খুব ভালো লেগেছে। এখানে জেলেরা মাছ ধরছে। বিকালবেলাটা আরো বেশি সুন্দর লাগে। বিকালবেলাটা কিছুটা সময় বিচে কাটানোর পর আমরা চলে গেছিলাম মার্কেটে, টোটো করে 10 টাকা করে এখানে ভাড়া। তোমরা চাইলে হেঁটেও যেতে পারো, ডিস্টেন্স এমন কিচ্ছু নয়, কিন্তু আমার মেয়ে যেহেতু ছোট, ওর হাঁটতে কষ্ট হবে বলেই আমরা টোটো করে গেছিলাম। তো এখানে মার্কেটটাও বেশ জমজমাট, দীঘার মতোই। এই মার্কেটটাও একদমই নতুন হয়েছে। দেখো সমুদ্র কতটা সুন্দর লাগছে এখান থেকে। বিচটাকে সত্যি খুব সুন্দর লাগছে। এখানে তোমরা চাইলে নিচে নামতেও পারবে। এখানে বাচ্চাদের গাড়িগুলোও রয়েছে, যেগুলো দীঘাতেও আছে। কিন্তু মার্কেটে জিনিসপত্রের দাম আমার দীঘার থেকে বড্ড বেশি লেগেছে। দীঘাতে সেই তুলনায় অনেক রিজনেবল দাম জিনিসের।
বাট দোকানপাট কিন্তু প্রচুর আছে। এই মার্কেটের মধ্যেই রয়েছে একটা মন্দির, এত সুন্দর মন্দিরটা। চলো তোমাদের আমি একটু দেখাচ্ছি মন্দিরটা। তারা মায়ের মন্দির রয়েছে, খুব সুন্দর মায়ের মূর্তিটা। এর পাশেই রয়েছে আরেকটা মন্দির যেখানে রয়েছে সরস্বতী ঠাকুর। চলো দেখাই তোমাদের আমি সরস্বতী ঠাকুরটা, কি সুন্দর, দূর থেকে বোঝাই যাচ্ছিল না যেটা সরস্বতী ঠাকুর। দেখতেই পাচ্ছ সরস্বতী ঠাকুরটা কি সুন্দর এখানে। সুন্দর করে মন্দিরটা তৈরি করা। এর পাশেই রয়েছে মনসা ঠাকুর, তার নিচেও রয়েছে গণেশ ঠাকুর। খুব সুন্দর ঠাকুরের মূর্তিগুলো। এরপরই আমরা ওখান থেকে চলে আসলাম, মার্কেট থেকে এসে আমরা সুইমিং পুলের পাশে বসেছিলাম, কারণ আমাদের সন্ধ্যার খাবারটা দেওয়ার কথা ছিল ওদের। তো আমরা বলেছিলাম সুইমিং পুলের পাশে বসেই খাবো। তো দেখো আমাদের সন্ধ্যার খাবার চলে এসছে। প্যাকেজে ছিল আমাদের চা, বাদামের একটা চাট আর ভেজ পকোড়া। বাদামের চাটটা খেতে তো জাস্ট দারুণ ছিল, আর ভেজ পকোড়াটাও বেশ ভালো ছিল। তোমরা যদি কখনো আসো চেষ্টা করো ফুল প্যাকেজ নেওয়ার, কারণ এগুলো তাহলে তোমরা এর মধ্যে পেয়ে যাবে। কিন্তু তোমরা যদি আলাদাভাবে নাও না, তোমাদের কস্টিং অনেক বেশি পড়বে। চাটারা ফ্লাক্সেই দিয়ে গেছিল, আমরা আমাদের নিজেদের মতো সার্ভ করে নিয়েছিলাম। এখানকার যে স্টাফরা রয়েছে তাদের ব্যবহারও ভীষণ ভালো, খুব হেল্পফুল। কোনো কিছু অসুবিধা হলে এরা সঙ্গে সঙ্গে সেটা সলভ করার চেষ্টা করেছে। আমার খুব ভালো লেগেছে এই হোটেলটাতে এসে। আবার যদি কখনো আসি, ইচ্ছা আছে মনীষ গ্রুপের যে নিজস্ব হোটেল সেটাতেই যাব। তো এরপর কিছুটা সময় কাটানোর পর আমরা রাত্রি 10টার দিকে চলে গেছিলাম ডিনার করতে। তো ডিনারে আমাদের ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন আর একটা স্যুপ ছিল, আর স্যালাডটা তো তোমাদের আমি দেখালাম। চিকেন স্যুপটা জাস্ট দারুণ ছিল, মানে এত খেয়ে পুরো পেট ভরে গেছে। খেতে পাচ্ছিলাম না বাট তাও খেয়েছি। সত্যি বলছি চিকেন স্যুপটা দারুণ ছিল। এখানকার প্রতিটা খাবারই আমার ভীষণ ভালো লেগেছে। এরপর রাতে ঘুমানোর পর আমরা সকালবেলা চলে গেছিলাম একটু সমুদ্রটাকে দেখতে, যেহেতু আমরা একটু পরেই বেরিয়ে যাব। 10টায় চেক আউট টাইম। আমাদের ব্রেকফাস্ট আমরা এখান থেকে করেই বেরোবো। ব্রেকফাস্ট অবধি আমাদের প্যাকেজে রয়েছে। তো আমরা একটু তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করবো বলে এদেরকে রিকোয়েস্ট করেছিলাম। তো ব্রেকফাস্টে আমাদের লুচি, সবজি আর ডিম সিদ্ধ ছিল। আর চাটা তো ছিল। চাটা একটু লেট হয়ে গেল কারণ ওদের সমস্ত স্টাফরা উঠবে, তারপর চাটা আমরা পেয়েছি। তো জানিও তোমাদের ব্লগটা কিরকম লাগলো। নেক্সট ব্লগে আবার দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।